আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের এই ভিডিওর মেইন থিমটা হচ্ছে গিয়ে হাউ টু স্ট্রাকচার ইউর বিবি অর এমবিএ থিসিস স্টেপ বাই স্টেপ গাইড অর গাইডলাইন্স। সো আমাদের যাদের বিবিএতে অথবা এমবিএতে প্রোগ্রামের শেষের দিকে থিসিস কম্পোনেন্টটা থাকে, সেখানে আমাদেরকে একটা থিসিস রিপোর্ট লিখতে হয়। সো আমরা অনেকেই হয়তো বা জানি না প্রপারলি যে থিসিস রিপোর্টের কন্টেন্টটা কিভাবে হবে বা কিভাবে সাজানো উচিত, কি কি জিনিস থাকবে, কি কি জিনিস রাখা উচিত না। সো বেসিক্যালি সেই জিনিসটার জন্যই হচ্ছে আজকে আমাদের এই ভিডিওটা করা। সো এটা কমপ্লিটলি হচ্ছে বিজনেস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদের জন্য। তো যারা সায়েন্সের আছেন বা হচ্ছে গিয়ে আর্টস ফ্যাকাল্টির আছেন, তাদের হচ্ছে গিয়ে হয়তো বা স্ট্রাকচার অনেকটাই মিলবে, বাট হয়তো বা কিছু কিছু ডিফারেন্সেস থাকতে পারে কিছু ক্ষেত্রে। সো আমি শুরু করি, আমি বেশি দেরি করব না, আমরা খুব দ্রুত হচ্ছে গিয়ে এটা শেষ করার চেষ্টা করব ভিডিওটা। তো আমাদের যে বিবিএ আর এমবিএ থিসিস থাকে, সেই থিসিসের ক্ষেত্রে সব থেকে প্রথম ইম্পর্টেন্ট কম্পোনেন্ট বা প্রথম পার্টটা হচ্ছে আমাদের, আমি সাথে সাথে লিখে যাব আসলে আর কি, সেটা হচ্ছে গিয়ে টাইটেল। সো টাইটেলের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা দেখা যায় যে অনেক সময় আমরা এমন ধরনের ওভার সোফিস্টিকেটেড বলতে পারি আমি টার্মটা, আসলে ওয়ার্ড ইউজ করি যে আমি আসলে টাইটেলের ট্রু মিনিংটাই বুঝতে পারি না। অথবা হচ্ছে কি আমরা এত বড় টাইটেল ইউজ করি যে হচ্ছে আসলে টাইটেলটা হচ্ছে আপনার নর্মালি দেখা যায় যে যেখানে হচ্ছে 12 to 13 ওয়ার্ডসের মধ্যে থাকা উচিত, সেখানে হচ্ছে আমরা প্রায় 20 ওয়ার্ডসের দিকে নিয়ে যাই, যেটা আসলে দেখতে একটু দৃষ্টিকটু। সো এই ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে যে টাইটেলটা ব্যবহার করার ক্ষেত্রে আপনি যে টপিকটা নিয়ে কাজ করছেন, দেখবেন যে আপনি যে টপিকটি নিয়ে কাজ করছেন তার উপর যদি কোনো প্রিভিয়াস কোনো স্টাডিজ থাকে, আপনি দুই দুই একটা যদি পাবলিশড পেপার দেখে থাকেন, সেই পেপারের আদলে বা বা হচ্ছে সেই পেপার থেকে যে হুবহু কপি করে লিখবেন এরকম না, বাট ওইটার স্ট্রাকচারকে মাইন্ডে রেখে, ওইটার টাইটেলের প্যাটার্নটাকে মাইন্ডে রেখে ওভাবে একটা টাইটেল সাজানোর। ওকে, যাতে টাইটেলটা একটা একাডেমিক টাইটেল হয়। ওকে, সো ইনস্টেড অফ ইউজিং এনি কাইন্ড অফ ফ্যান্সি ওয়ার্ডস, সিম্পলি হচ্ছে কি আপনারা যতটা পারেন একটু একাডেমিক রাখার ট্রাই করবেন টাইটেলটাকে, এবং একটু কনসাইজ রাখার ট্রাই করবেন, টু দি পয়েন্ট, যাতে আপনার টাইটেলটা পড়ে সবাই মুহূর্তের মধ্যে বুঝতে পারে যে আপনি কি নিয়ে কাজ করছেন। ওকে, ডু নট ট্রাই টু এক্সাজারেট এনিথিং। ওকে, সো আফটার দ্য টাইটেল আমাদের হচ্ছে কি কিছু রিপোর্টের মধ্যে, থিসিস পেপারের মধ্যে কিছু ফর্মালিটিস থাকে। যেহেতু আপনি একটা ফর্মাল থিসিস পেপার দিয়েছেন, সো আপনাদের ফর্মালিটিস থাকে, লাইক আপনার ফ্রন্ট যে পেজ বা কাভার পেজটা যেটা হয়, আমরা যেটা করি হচ্ছে যেটা কালো রঙের বাইন্ডিং করি আর কি নর্মালি। তো সেখানে দেখা যায় যে হচ্ছে আমরা লোগো দেই, ইউনিভার্সিটির লোগো দেই, আমরা টাইটেলটা দেই। এখানে আমরা একটা ভুল করি, আমরা লিখি যে সাবমিটেড টু যে ফ্যাকাল্টির আন্ডারে আপনি থিসিসটা করছেন সেটা। আসল ব্যাপারটা কিন্তু এরকম না, আপনি সেই ফ্যাকাল্টিকে কিন্তু সাবমিট করছেন না, আপনি সাবমিট করছেন আপনার ডিপার্টমেন্টকে। ওকে, সো ইনস্টেড অফ রাইটিং সাবমিটেড টু অমুক ফ্যাকাল্টি, ইউ শুড রাইট সাবমিটেড টু দিস ডিপার্টমেন্ট, ফর এক্সাম্পল ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, ইউনিভার্সিটি অফ ঢাকা। অথবা হচ্ছে গিয়ে আপনার এটা লেখারই দরকার নেই, আপনি যদি শুরুতে ডিপার্টমেন্টের নাম লিখে দেন ইউনিভার্সিটির পরে, সাবমিটেড টু না লিখলেও হয় সামটাইমস। সো সিম্পলি ইউ ক্যান রাইট সুপারভাইজড বাই, আপনাকে কে সুপারভাইজ করেছে, সেই টিচারের নাম, তার ডেজিগনেশন, তার অ্যাড্রেস এটসেট্রা। দেন সাবমিটেড বাই, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনি যিনি আছেন আপনার হচ্ছে গিয়ে আহ, আপনার পুরো ডিটেলসটা দিবেন, আপনার নাম, আপনার হচ্ছে গিয়ে ক্লাস আইডি, এক্সাম আইডি, প্লাস হচ্ছে আপনার ডিপার্টমেন্ট এটসেট্রা এটসেট্রা। অ্যান্ড অবশ্যই ডেট অফ সাবমিশন থাকতে হবে। সো এটা হচ্ছে মোটামুটি একটা ফ্রন্ট পেজ, একটা প্রিসাইজ টাইটেল, your university's name, department's name, logo will be much better. আর যেটা বললাম যে supervised by and submitted by, date of submission. আফটার দ্য টাইটেল আমাদের যেটা করতে হয়, কিছু ফর্মালিটিস থাকে এখানেও, লাইক হচ্ছে কি ওয়ান অফ দ্য ফর্মালিটিস ইজ লেটার অফ ট্রান্সমিটাল। নেক্সট ওয়ান ইজ সে সুপারভাইজার্স বা সুপারভাইজার সার্টিফিকেশন। নেক্সট হচ্ছে আমাদের অ্যাকনলেজমেন্ট, অ্যান্ড নেক্সট হচ্ছে গিয়ে আমাদের ফাইনালি অ্যাকনলেজমেন্টের পরে আসে হচ্ছে গিয়ে আমাদের এই মোটামুটি আসলে অ্যাবস্ট্রাক্ট তো আসলে মেন পার্টের মধ্যেই পড়ে, মোটামুটি এই তিনটা থাকলে হয় আসলে আর কি। হ্যাঁ, লেটার অফ ট্রান্সমিটাল, সুপারভাইজার সার্টিফিকেশন অ্যান্ড অ্যাকনলেজমেন্ট।
সো লেটার অফ ট্রান্সমিটাল বেসিক্যালি এটা একটা স্ট্যান্ডার্ড প্যাটার্ন ফলো করবেন আপনারা, যেখানে হচ্ছে গিয়ে আপনি যে লেটারটা এই আপনার থিসিস রিপোর্টটাকে সাবমিট করছেন সেটার রিলেটেড একটা অফিসিয়াল লেটার থাকবে আপনার। ওকে, সো ইউ ক্যান ফাইন্ড ইট অন দ্য ইন্টারনেট, এবং এটা নিয়ে আসলে খুব একটা প্লেজারিজমেরও আপনার কনসার্ন হওয়ার দরকার নেই খুব একটা, বিকজ দিজ আর নট অ্যাকচুয়ালি চেকড। ওকে, আপনার হচ্ছে যখন চেক করা হয় বেসিক্যালি আপনার অ্যাবস্ট্রাক্ট থেকে শুরু করে আদার থিংস এখানে প্লেজারিজমের জন্য চেক করা হয়। সো ইউ ক্যান ফলো এনি স্ট্যান্ডার্ড ফরম্যাট, ইউ ক্যান ফাইন্ড ইট ইন দ্য গুগল। আফটার দ্যাট আপনার যেটা হচ্ছে সুপারভাইজার সার্টিফিকেশন। সো অ্যাগেন দিজ আর ফর্মালিটিস, যে আপনি আপনার সুপারভাইজারের হচ্ছে গিয়ে সার্টিফিকেশন নিচ্ছেন, যে হচ্ছে গিয়ে সে আপনাকে তিনি সার্টিফাই করছেন যে হচ্ছে গিয়ে আপনি তার আন্ডার থিসিস করেছেন এবং ডিলিজেন্টলি করেছেন, কোনো ফাঁকি দেননি, ইত্যাদি ইত্যাদি। আফটার দ্যাট কামস অ্যাকনলেজমেন্ট। অ্যাকনলেজমেন্টের ক্ষেত্রে হচ্ছে কি আপনার অ্যাকনলেজমেন্ট দিবেন আপনি, এটা অ্যাগেইন কাইন্ড অফ স্ট্যান্ডার্ড, ইউ ক্যান ফাইন্ড ইট ওভার দ্য ইন্টারনেট, অথবা আপনি আপনার মতো লিখতে পারেন। আই উইল হাইলি এনকারেজ ইউ টু রাইট ইট বাই ইউর সেলফ। অ্যাকনলেজমেন্টের ক্ষেত্রে যেটা হচ্ছে গিয়ে লিখবেন আপনার বেসিক্যালি অলমাইটির কথা লিখতে পারেন, অবশ্যই ডেফিনেটলি অলমাইটির কথা লিখবেন, আপনার প্যারেন্টস বা হচ্ছে আপনার সুপারভাইজার্স প্যারেন্টস এটসেট্রা লিখতে পারেন আর কি। হ্যাঁ, সো ইফ ইউ জাস্ট সিম্পলি search it in the Google, you will find some structure as well. So these are kind of formalities. So these will be more or less same in most of the thesis papers. Okay, thesis reports. After that comes abstract. So abstract এর ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট কিছু ইস্যুস এখানে আমাদেরকে মেনটেন করতে হবে, যে অ্যাবস্ট্রাক্টের স্ট্রাকচারটা কীরকম হবে আসলে। এখন অ্যাবস্ট্রাক্টের স্ট্রাকচারের ক্ষেত্রে আমাদের যেটা করতে হয়, ইউ ক্যান রাইট ইট ইন দ্য এন্টায়ার প্যারাগ্রাফ, অর ইউ ক্যান রাইট it in different paragraphs, different points, but I will encourage you to write it in an entire single paragraph. So অ্যাবস্ট্রাক্টের ক্ষেত্রে যে জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল অ্যাবস্ট্রাক্টের প্যাটার্নটা কীরকম হবে, শুরুতেই থাকবে হচ্ছে আপনার পারপাস অথবা অবজেক্টিভ অফ ইউর স্টাডি অর পারপাস অফ ইউর স্টাডি। ওকে, সো ইট উইল বি ম্যাক্সিমাম 1 লাইন, ম্যাক্সিমাম 1 to 2 লাইন্স আর কি, 2 লাইন্সও যাওয়ার দরকার নেই, 1 লাইনে আমরা লিখে ফেলতে পারি সাধারণত আর কি পারপাসটা। পারপাসের পরে আমাদের আসবে হচ্ছে গিয়ে ডিজাইন বা রিসার্চ ডিজাইন। এখানে আপনি খুব সংক্ষেপে আপনি কোন কোন স্যাম্পল নিয়ে কাজ করেছেন এবং কি কি মডেল ইউজ করেছেন সেটা খুবই সংক্ষেপে 1 থেকে 2 লাইনের মধ্যে আপনি এখানে উল্লেখ করবেন। ওকে, আপনার স্যাম্পল সাইজ কত, আপনি কি কি মডেল নিয়ে কাজ করেছেন, কি কি ভেরিয়েবল নিয়ে কাজ করেছেন, 2 লাইনের মধ্যে ম্যাক্সিমাম রাখার চেষ্টা করবেন, 1 থেকে 2 লাইনের মধ্যে। 3 নম্বরে আসবো আমরা হচ্ছে গিয়ে রিসার্চ ডিজাইনের পরে নর্মালি যেটা আমরা লিখি হচ্ছে ফাইন্ডিংসে আপনি আপনার যে রিসার্চ পেপারটা করেছেন, যে থিসিস পেপারটা করেছেন, সেই থিসিস পেপারে আপনি কি কি মেজর ফাইন্ডিংস পেয়েছেন, নট অল দ্য ফাইন্ডিংস, কি কি মেজর ফাইন্ডিংস পেয়েছেন সেই ফাইন্ডিংসগুলোকে এখানে একটু তুলে ধরার চেষ্টা করবেন খুব সংক্ষেপে। অ্যাগেইন ফাইন্ডিংসের পরে যেটা আমরা লিখতে পারি সেটা হচ্ছে গিয়ে আমাদের ইমপ্লিকেশনস মিনস হচ্ছে আপনি যে পেপারটা করেছেন, আপনি যে রিসার্চটা করেছেন বা আপনি যে থিসিস পেপারটা লিখেছেন, এটার প্র্যাকটিক্যাল বা সোশ্যাল কোনো অ্যাপ্লিকেশনস আছে কিনা, কাদের জন্য দরকার, বা এটা আপনার সোসাইটিতে কি উপকারে আসবে, এটা কি আপনার পলিসি মেকারে কোনো হেল্পে আসবে, নাকি এটা আপনার প্র্যাকটিশনারদের কোনো হেল্পে আসবে, নাকি স্টেক হোল্ডারদের কোনো হেল্পে আসবে, কাজে আসবে, সেই জিনিসগুলো আপনি এখানে একটু মেনশন করতে হবে। অ্যান্ড ফাইনালি আরেকটা জিনিস আপনি চাইলে লিখতেও পারেন, না লিখলেও নাই, এটা সাধারণত আপনার প্রফেশনাল রিসার্চ যেগুলো একাডেমিক রিসার্চ যেগুলো আছে সেই রিসার্চে লেখা হয়, সেটা হচ্ছে অরিজিনালিটি, যে আপনার এখানে আপনার পেপারটা কি ভ্যালু অ্যাড করছে। ওকে, সো দিস ইজ অ্যাগেইন আমাদের বিবিএ থিসিস বা এমবিএ থিসিসের জন্য এটা ম্যান্ডেটরি কিছু না, দিস ওয়ান, বাট স্টিল ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান রাইট। সো হাউএভার রিমেম্বার ইউর অ্যাবস্ট্রাক্ট শুড বি কনসাইজ। ওকে, ইট শুড নট এক্সিড, নর্মালি আই উড সাজেস্ট ইউ দে ম্যাক্সিমাম হচ্ছে 300 to 400 ওয়ার্ডস, এর বেশি যাতে না হয় সাধারণত। হ্যাঁ, আই উড সাজেস্ট ইউ দ্যাট। আচ্ছা, অ্যাবস্ট্রাক্টের পরে আমাদের যেটা আসে সেটা হচ্ছে গিয়ে টেবল অফ কন্টেন্টস। যেহেতু আপনার অ্যাগেন একটা ফর্মাল এডুকেশনাল ডকুমেন্ট এটা একটা, সো ইউ হ্যাভ টু অর্গানাইজ, এটা রিপোর্ট স্ট্রাকচারে আসছে আসলে, সো ইউ হ্যাভ টু অর্গানাইজ অ্যান্ড ইউ হ্যাভ টু শো দ্য টেবল অফ কন্টেন্টস। আপনার একাডেমিক রিসার্চের টেবল অফ কন্টেন্টস থাকে না, বাট হচ্ছে গিয়ে আপনার যেহেতু এটা একটা কাইন্ড অফ
আপনার এডুকেশনাল পারপাসে, মানে হচ্ছে আপনার ডিগ্রি কমপ্লিশনের জন্য করছেন, সো ডেফিনেটলি ইউ হ্যাভ টু শো টেবল অফ কন্টেন্টস। সো টেবল অফ কন্টেন্টসের ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন যে এখানে দুই ধরনের নাম্বারিং করা ভালো আমার মতে। সো এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে তা করা হয়, সেটা হচ্ছে গিয়ে টেবল অফ কন্টেন্টসের আগে যা আছে, দ্যাট মিনস হচ্ছে উই আর টকিং অ্যাবাউট অ্যাবস্ট্রাক্ট, উই আর টকিং অ্যাবাউট অ্যাকনলেজমেন্ট, সুপারভাইজার সার্টিফিকেশন, লেটার অফ ট্রান্সমিটাল, এই সবগুলো রোমান ওয়ার্ড, রোমান নাম্বারিং ইউজ করা আর কি পেজ নাম্বারের জন্য, লাইক আই এসেট্রা এসেট্রা, রোমান যে আমাদের নাম্বারিংটা আছে। অ্যান্ড টেবল অফ কন্টেন্টসের পরে আমাদের যেই মেইন পেপারগুলো, মেইন পেপারটা শুরু হবে, সেখান থেকে আসলে হচ্ছে আপনার যে অ্যারাবিক নিউমেরিয়ালস আছে 1 2 3, এগুলো হচ্ছে ইউজ করা। ওকে, সো এখানে এটা একটু মাথায় রাখবেন যে জিনিসটা দেখতে সুন্দর দেখা, একটু অর্গানাইজড ওয়েতে, একটু প্রফেশনাল মনে হয়। সো ট্রাই টু ইউজ টু ডিফারেন্ট টাইপস অফ নাম্বার সিস্টেমস, ওয়ান ইজ রোমান, ওয়ান ইজ অ্যারাবিক। ওকে, সো টেবল অফ কন্টেন্টসে কি থাকবে, ডেফিনেটলি আপনার এই আপনার মেইন যতগুলো চ্যাপ্টার্স আছে আপনার এই থিসিস পেপারের মধ্যে, সবগুলো আপনি মেনশন করবেন, উপরে এগুলো মেনশন করবেন। অ্যান্ড কেউ অনেকে আমরা যেটা করি, যেটা করা আসলে বেটার, সেটা হচ্ছে কি লিস্ট অফ টেবলস অ্যান্ড লিস্ট অফ ফিগার্স নামে দুইটা আরও এক্সট্রা টেবিল অফ কন্টেন্টস রাখা এই টেবিল অফ কন্টেন্টসের পরপরই। হ্যাঁ, যে আপনার লিস্ট অফ টেবলস অ্যান্ড list of figures. So if you have used any table or any figure in your research paper, thesis paper, in that case you should mention these over here. Okay, so if you do not have any figures, then no need to mention this part. Okay, but if you have included any tables or any pictures, you must use them, show them over here. After the table of contents, there is another thing that some of you may use, that is abbreviations, that আপনার যদি কোনো acronyms ইউজ করে থাকেন সেটার ফুল ফর্মটা কি হবে, abbreviations ইউজ করে থাকেন সেটার ফুল ফর্মটা কি হবে সেটা আপনি লিখতে পারেন, বাট I do not consider this as a major part of your paper. Okay, so this is actually not necessary, totally necessary. Okay, you can, if you include this, it will be good, but nothing harm. ওকে, নাথিং হার্মফুল ইফ ইউ ডু নট ইনক্লুড দিস অ্যাট অল। আচ্ছা, এরপরে আমাদের মেইন পেপারে আসবো আমরা। সো ওভার হিয়ার এখানে হচ্ছে আপনার বেসিক্যালি যেই ইন্ট্রোডাক্টরি পার্টগুলো আমরা আলোচনা করেছি। সো মেইন পেপারে আসলে নর্মালি আমাদের চ্যাপ্টার ওয়াইজ আমরা লিখি। সো আমাদের ফার্স্ট চ্যাপ্টারটা নর্মালি সাধারণত থাকে, অ্যাজ ইউ হ্যাভ অলরেডি গেসড, ইন্ট্রোডাকশন। সো ইন্ট্রোডাকশনে আমরা কি কি জিনিস আনবো, ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে আপনার কি কি কম্পোনেন্ট আনতে হবে সেটা আমি এখানে দেখাচ্ছি। তো ফার্স্ট অফ অল, ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টাডি। আপনি যেই টপিকটা নিয়ে কাজ করছেন তার ওভারঅল একটা ব্যাকগ্রাউন্ড আলোচনা করবেন। এখন ব্যাকগ্রাউন্ড কিভাবে লিখতে হয়, আমার মতে সব থেকে ভালো উপায় হচ্ছে গিয়ে আপনি যে টপিকটা নিয়ে কাজ করবেন সেই টপিক রিলেটেড কিছু রিসার্চ পেপার নামাবেন, দেন তাদের ব্যাকগ্রাউন্ডের প্যাটার্নগুলো দেখবেন। ইন্ট্রোডাকশন পার্ট ওদের তো আর চ্যাপ্টার আকারে থাকে না, ইন্ট্রোডাকশন থাকে আর কি ফার্স্ট প্যারাটা আর কি, নর্মালি ফার্স্ট টু প্যারাস ম্যাক্সিমাম। ফার্স্ট টু প্যারাগ্রাফ যদি আপনি একটু গো থ্রু করেন ভালো করে, আপনি মোটামুটি একটা আইডিয়া পাবেন যে আসলে হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ডটা কীভাবে লিখতে হয়, যে আমি যেটা নিয়ে কাজ করছি তার ওভারঅল একটা কাইন্ড অফ কারেন্ট যে সিচুয়েশন আছে সেটা, প্লাস মোটামুটি একটা ব্রিফ আপনার কাইন্ড অফ সামারি বলতে পারেন আর কি। ওকে, যে মানে পটভূমি আর কি, সোজা কথা, যে আমি এটা কাজ করছি, কাজ করার পেছনের উদ্দেশ্যটা কি। সেকেন্ড থিং ইউ শুড মেনশন ইজ দ্য রিসার্চ, আর রিসার্চ অথবা স্টাডি যেটা বলেন না কেন, রিসার্চ মোটিভেশন। আপনি কেন এই রিসার্চটা করছেন, আপনার রিসার্চ করার বা এই টপিকটা বাছাই করার কারণটা কি, এটার উপরে কি এর আগে কোনো কাজ হয়নি, নাকি এটার উপরে কম কাজ হয়েছে, নাকি এটার উপরে এই ইন্ডাস্ট্রিগুলো নিয়ে কাজ হয়েছে, এই ইন্ডাস্ট্রি অন্য ইন্ডাস্ট্রি নিয়ে কাজ হয়নি। সো এখানে আপনি সেই জিনিসটা এখানে তুলে ধরার চেষ্টা করবেন। রিসার্চ মোটিভেশনের পরে আসবে হচ্ছে আপনার অবজেক্টিভস, রিসার্চ অবজেক্টিভস অথবা অবজেক্টিভস অফ দ্য স্টাডি, যেভাবে লিখেন না কেন আমরা এভাবে লিখতে পারি, অফ দ্য স্টাডি। আপনার স্টাডির মেইন অবজেক্টিভ কি, সো এখানে আপনি কেন স্টাডিটা করছেন। ফর এক্সাম্পল, আপনি একটা স্টাডি করছেন যে ক্যাপিটাল স্ট্রাকচারের সাথে
অর্গানাইজেশনাল পারফরমেন্স বা ফার্ম পারফরমেন্সের মধ্যে রিলেশনশিপ দেখতে, অথবা আপনি কর্পোরেট গভর্নেন্সের সাথে ফার্ম পারফরমেন্সের রিলেশনশিপ দেখবেন। সো এখানে আপনার দুই ধরনের তখন আপনি এখানে কিন্তু অবজেক্টিভ আনতে পারেন। ওয়ান ইজ প্রাইমারি অবজেক্টিভ, অ্যানাদার ওয়ান ইজ সেকেন্ডারি অবজেক্টিভস, অথবা স্পেসিফিক, নট সেকেন্ডারি, আসলে স্পেসিফিক অবজেক্টিভস। সো প্রাইমারি অবজেক্টিভস, অবজেক্টিভ অ্যান্ড স্পেসিফিক অবজেক্টিভস। সো প্রাইমারি অবজেক্টিভ বেসিক্যালি হচ্ছে আপনার কোর অবজেক্টিভ, জাস্ট একটা অবজেক্টিভ থাকবে, মেইন অবজেক্টিভটা কি আপনার এই স্টাডির পিছনে, অ্যান্ড দেন ওইটার যদি কোনো ব্রেকডাউনস থাকে আপনি সেখানে সেটা দেখাতে পারবেন। লাইক আমি একটা এক্সাম্পল বললাম যে কর্পোরেট গভর্নেন্সের সাথে ফার্ম পারফরমেন্স, সো দিস ইজ ইউর প্রাইমারি অবজেক্টিভ, টু অ্যাসেস দ্য রিলেশনশিপ বিটুইন কর্পোরেট গভর্নেন্স অ্যান্ড ফার্ম পারফরমেন্স। What can be the specific objectives over here? Like to assess the current situation of corporate governance in Bangladesh. ওকে, অথবা আপনি হচ্ছে গিয়ে অন্য কোনো স্টাডি করে থাকলে যে আপনার ওটার ভিতরে যে এক্সট্রা অ্যাডিশনাল অ্যানালাইসিসগুলো করেন সেগুলোকে আপনি এখানে নিয়ে আসতে পারবেন। ওকে, সো আমি যেটা বললাম যে স্পেসিফিক অবজেক্টিভ হতে পারে আপনার যে অ্যাসেসিং দ্য কারেন্ট সিচুয়েশন অফ কর্পোরেট গভর্নেন্স ইন বাংলাদেশ, অথবা অ্যাসেসিং দ্য ইম্প্যাক্ট অফ সে বোর্ড ক্যারেক্টারিস্টিক্স অন ফার্ম পারফরমেন্স, আবার হচ্ছে অডিট কমিটি ক্যারেক্টারিস্টিক্স অন ফার্ম পারফরমেন্স, এগুলো হতে পারে স্পেসিফিক অবজেক্টিভ। বাট আপনার প্রাইমারি অবজেক্টিভ একটাই থাকবে, সেটা হচ্ছে ইম্প্যাক্ট অফ কর্পোরেট গভর্নেন্স অন ফার্ম পারফরমেন্স। আচ্ছা, সো রিসার্চ অবজেক্টিভ লেখার পর আপনারা যেটা করতে পারেন, এখানে আমরা অনেকে লিমিটেশন লিখতে পারি। এখন লিমিটেশনের ব্যাপারটা হচ্ছে অনেকে লিমিটেশনটা ইন্ট্রোডাকশনের শুরুতে লিখতে পছন্দ করে, অনেকে হচ্ছে গিয়ে আপনার একেবারে কনক্লুশনে গিয়ে লিখতে পছন্দ করে। ওকে, সো এইটা কমপ্লিটলি ডিপেন্ডস অন ইউ। নর্মালি একাডেমিক রিসার্চে আপনার লিমিটেশনটা শেষের দিকে লেখা হয়, বাট আমি অনেককেই দেখেছি বিবিএ এমবিএ থিসিসের ক্ষেত্রে হচ্ছে শুরুর দিকে লিখেন, ইন্ট্রোডাকশন পার্টে লিখেন। সো এটা কাইন্ড অফ অপশনাল, বাট পার্সোনালি আই প্রিফার রাইটিং ইট অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টাডি। ওকে, অ্যান্ড ফাইনালি আপনার হচ্ছে গিয়ে এইটার পরে মোটামুটি হচ্ছে গিয়ে আপনার রেস্ট অফ দ্য স্টাডি, এখানে আমি এটা কোনো একটা মোস্ট ইম্পর্টেন্ট থিং, রিসার্চ কন্ট্রিবিউশন। আচ্ছা, এইটা হচ্ছে গিয়ে এই ইন্ট্রোডাকশনের লাস্ট পার্টটা আর কি, আপনার যে আপনার রিসার্চে কন্ট্রিবিউশনটা কি, আপনি যে এই কাজটা করেছেন, আপনি যে 2 মাস 3 মাস ধরে থিসিসটা করেছেন একটা টপিক নিয়ে, এটা আপনার একাডেমিক ওয়ার্ল্ডে অথবা প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে কীভাবে কন্ট্রিবিউশন রাখবে। ঠিক আছে, যে আমি বললাম যে কর্পোরেট গভর্নেন্সের ইম্প্যাক্ট ফার্ম পারফরমেন্সের উপরে, জাস্ট কথার কথা একটা এক্সাম্পল দিয়ে, যে তাহলে এখানে আপনার কন্ট্রিবিউশন কি, হয়তো বা মনে করেন যে বাংলাদেশে এটার আগে কোনো কাজ হয়নি, সো আপনার কন্ট্রিবিউশন হচ্ছে আপনি এটার উপরে এভাবে প্রথম কাজ করলেন, এটা একটা হতে পারে। আর কন্ট্রিবিউশন কি হতে পারে, আপনার এই কাজের দ্বারা হচ্ছে গিয়ে সে প্র্যাকটিশনাররা যারা আছেন বা পলিসি মেকার্সরা আছেন, রেগুলেটরসরা আছেন, তারা আপনার রিসার্চের ফাইন্ডিংস কাজে লাগিয়ে তাদের সিনারিও ইমপ্রুভ করতে পারবে, তাদের রেগুলেশন ইমপ্রুভ করতে পারবে, তাদের প্র্যাকটিস ইমপ্রুভ করতে পারবে, ইত্যাদি ইত্যাদি হতে পারে আপনার রিসার্চ কন্ট্রিবিউশন। ওকে, সো আফটার দ্য ইন্ট্রোডাকশন পার্ট we'll move on to the next one, and that is literature review and hypothesis development. সো লিটারেচার রিভিউ অ্যান্ড হাইপোথিসিস ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদের যেটা হয়, ফার্স্টেই আমাদেরকে যে জিনিসটা লিখতে হবে, এখন এটা আমরা অনেকে স্কিপ করতে চাই, আসলে এটা স্কিপ করা উচিত না, বিকজ যখনই আপনি কোনো রিসার্চের কাজ করবেন, পার্টিকুলারলি খালি কোয়ান্টিটেটিভ না, কোয়ালিটেটিভ রিসার্চের ক্ষেত্রে এটা প্রযোজ্য আসলে, যে দেখা যায় যে ওইটার পিছনে বা ওই রিসার্চের পিছনে কোনো একটা থিওরির অবদান আছে, যে থিওরির উপর বেসিস করে আপনি রিসার্চটাকে আগাচ্ছেন। এটা একটা থিওরি হতে পারে, এটা 2টা 3টা থিওরিও হতে পারে। ফর এক্সাম্পল অ্যাকাউন্টিং অথবা ফাইন্যান্সের ক্ষেত্রে আমি টপিকের নামটাকে লিখি, এটা হচ্ছে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক। সো থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক। সো অ্যাকাউন্টিং বা ফাইন্যান্সের ক্ষেত্রে আমাদের কিছু পপুলার থিওরিজ বা ইম্পর্ট্যান্ট থিওরিজ হচ্ছে লাইক হচ্ছে আপনার এজেন্সি থিওরি বা স্টেক হোল্ডার থিওরি বা হচ্ছে কি আপনার ইনস্টিটিউশনাল থিওরি, লেজিটিমেসি থিওরি। সো আমরা এই থিওরিগুলোর উপর, যেই থিওরিগুলোর উপর ভিত্তি করে আমরা হচ্ছে আমাদের
লিটারেচার রিভিউগুলো আমরা হাইপোথিসিসটা ডেভেলপমেন্ট করছি, যে থিওরির সাথে মিল রেখে আমরা ফাইন্ডিংসটাকে এক্সপ্লেইন করার চেষ্টা করছি, সে থিওরিগুলোকে আমার এখানে আনতে হবে। একটা থিওরি হতে পারে, দুইটা থিওরি হতে পারে, তিনটা থিওরি হতে পারে, ঠিক আছে? এখানে এরকম না যে যত বেশি থিওরি লিখবেন তত আপনি হচ্ছে গিয়ে ভালো, এরকম না। কম রাখবেন, ম্যাক্সিমাম দুইটা কি তিনটা, বাট খুবই রেলেভেন্ট থিওরিগুলো রাখবেন। ইররিলেভেন্ট কোনো থিওরি আনা যাবে না এখানে আর কি। নেক্সট যে পার্টটা হচ্ছে সেটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ হাইপোথেসিস। এখানে আপনারা যেটা করতে পারেন যে আপনারা আমি এখানে কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিসের কথা চিন্তা করে বলছি আর কি, যেখানে আপনার হাইপোথেসিস ডেভেলপমেন্ট করতে হয় যদি আপনি কোয়ান্টিটেটিভ কাজ করে থাকেন। সো এখানে হচ্ছে গিয়ে আপনার আপনি যে রিগ্রেশন করবেন, আপনার যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলো থাকবে, হ্যাঁ, সে আপনার এখানে আমি যদি এক্সাম্পল দিয়ে বলি, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে গিয়ে আপনার ফার্ম পারফরমেন্স, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে আপনার ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর। সো এখানে আপনার হাইপোথিসিস ডেভেলপমেন্টের সময় আপনাকে প্রিভিয়াস স্টাডিজগুলো দেখতে হবে। ওকে, সো ইউ হ্যাভ টু গো থ্রু অ্যাট লিস্ট 20 to 30 পেপার্স অন ইম্প্যাক্ট অফ ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরস অন ফার্ম পারফরমেন্স। তাদের ফাইন্ডিংসগুলো কি, সেভাবে আপনাকে এখানে বিভিন্ন পেপারের ফাইন্ডিংগুলো লিখতে হবে আপনাকে। সেটার উপরে বেস করে আপনি যদি দেখেন যে মেজরিটি অফ দ্য স্টাডি এক ধরনের রিলেশনশিপ পেয়েছে, মনে করেন যে দুই একটা স্টাডি বা অল্প কিছু স্টাডি আপনার অপোজিট রিলেশনশিপ পেয়েছে, সেক্ষেত্রে আপনি মেজরিটির উপর বেস করে হাইপোথিসিসটা ড্র করবেন। যে আপনি মনে করেন যে 50টা পেপার পড়লেন, এর মধ্যে দেখলেন 45টা পেপারই এসেছে যে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের সাথে ফার্ম পারফরমেন্সের একটা পজিটিভ রিলেশনশিপ। আপনি এই পেপারের ফাইন্ডিংগুলো লিখবেন, লিখার পরে হাইপোথিসিসটা অবশ্যই হতে হবে যে লাইক ceteris paribus, ceteris paribus দ্বারা আমরা বলি হচ্ছে কিপিং অল আদার থিংস কনস্ট্যান্ট। ওকে, সো ceteris paribus there is a positive significant and positive relationship অথবা positive and significant relationship between independent directors and firm performance. সো এইটার পরে এখন এখানে হচ্ছে গিয়ে আমি কয়টা পেপারের ডিটেলস লিখবো, যেটা হয় যে এরকম আসলে কোনো লিমিট নেই, বাট দ্যাট ডাজন্ট মিন যে আপনি 100টা পেপারের সবগুলো ডিসক্রিপশন লিখবেন, এরকম না। লিটারেচার রিভিউ লেখার ক্ষেত্রে আপনার যেটা হচ্ছে গিয়ে ইটস নট লাইক যে আপনার এন্টায়ার পেপার অ্যাবস্ট্রাক্ট তুলে দিতে হবে। আপনি চার পাঁচটা পেপার বা 3-4টা পেপার নিয়ে হয়তো বা ওগুলোর ফাইন্ডিংস নিয়ে একটু ডিটেল লিখলেন, তারপর ওগুলোর সাথে যাদের পেপারগুলো তাদের ফাইন্ডিংসগুলোকে সাপোর্ট করে সেগুলো নিয়ে হয়তো বা একটু কম লিখলেন। যে আপনি 4-5টা পেপার নিয়ে লিখলেন যে হ্যাঁ এই পেপারগুলো এইসব স্যাম্পল নিয়ে কাজ করেছে, তারা এরকম পজিটিভ রিলেশনশিপ পেয়েছে, কেন পেয়েছে এটা এক্সপ্লেন করলেন। এরপরে হয়তো বা 1-2টা লাইন লিখলেন যে এদের ছাড়াও এই 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 পেপারগুলো হচ্ছে গিয়ে পজিটিভ রিলেশনশিপ পেয়েছে। ওকে, সো যেটা বলছিলাম আমি, যদি আপনি মেজরিটি পান তাহলে হবে হচ্ছে গিয়ে সিগনিফিক্যান্ট পজিটিভ। ফর এক্সাম্পল, মেজরিটি যদি পান যে পজিটিভ রিলেশনশিপ তাহলে সিগনিফিক্যান্ট অ্যান্ড পজিটিভ। যদি আপনি পান যে ইকুয়ালি এক্সিস্ট করে, দ্যাট ইজ হচ্ছে পজিটিভও যেমন পেয়েছে, নেগেটিভ রিলেশনশিপও ঠিক ওইরকম বা কাছাকাছি পেয়েছে, তখন কিন্তু আপনি স্পেসিফাই করতে পারবেন না যে ইট ইজ এ পজিটিভ রিলেশনশিপ, ইট ইজ এ নেগেটিভ রিলেশনশিপ। আপনি তখন লিখতে পারেন যে দেয়ার ইজ এ সিগনিফিক্যান্ট রিলেশনশিপ, নট মেনশনিং দ্য পজিটিভ অর নেগেটিভ। ওকে, সো এভাবে হচ্ছে আপনি হাইপোথিসিসগুলো ডেভেলপ করবেন। এখানে আরেকটা জিনিস আপনারা অ্যাডিশনালি করতে পারেন, যেটা করতে পারলে ভালো, যে একটা হচ্ছে আপনার টেবিল প্রিপেয়ার করা, যে আপনার প্রিভিয়াস স্টাডিজগুলো যা পেয়েছে একটা সামারি হাইপোথিসিস প্রিপেয়ার করা, যে আপনি 10-20টা আপনার হচ্ছে গিয়ে স্টাডিজের আপনার হচ্ছে টাইটেল, তারপর অথর কারা ছিল, স্যাম্পল কি ছিল, জাস্ট ফাইন্ডিংস, এরকম করে হচ্ছে গিয়ে সামারি টেবিল তৈরি করা। যদি 10টা কলাম 10টা রো করে 10টা স্টাডির সামারি যদি আপনি দেখাতে পারেন তাহলে আরও ভালো। ওকে, বাট অ্যাগেন দিস ইজ নট ম্যান্ডেটরি। After the literature review section, we have research design. And in research design, which is perhaps one of the most important parts of your thesis paper, so research design এর মধ্যে আমাদের ফার্স্টে যেটা থাকবে সেটা হচ্ছে স্যাম্পল অ্যান্ড ডেটা। এখানে আপনি মেনশন করবেন যে আপনার স্যাম্পল সাইজটা কি, আপনি ডেটা স্যাম্পলটা কোত্থেকে কালেক্ট করেছেন, সে আপনি কি কোনো সিকিউরিটি এক্সচেঞ্জ থেকে কালেক্ট করেছেন কিনা, আপনি হচ্ছে গিয়ে কত বছরের জন্য স্যাম্পল নিচ্ছেন। সো আপনার স্যাম্পলের মধ্যে অবশ্যই 3টে জিনিস অবশ্যই উল্লেখ থাকতে হবে। ফার্স্ট অফ অল,
আপনি কয়টা ফার্মের, যদি কোয়ান্টিটেটিভের পয়েন্ট অফ ভিউ থেকে বলি আমি আর কি, অ্যাগেইন কয়টা কোম্পানি বা কয়টা ফার্মের ডেটা কালেক্ট করছেন, কত বছরের জন্য করছেন, এবং আপনি কোন দেশেরটা করছেন আর কি, ডেফিনেটলি কোন দেশ বা কোন সোর্স থেকে করছেন আর কি। তো আপনার টোটাল ফার্ম ইয়ার্স কত, এই জিনিসগুলো থাকতে হবে। এখন ফার্ম ইয়ার্স কি জিনিস, সে আপনি 10টা কোম্পানির ডেটা কালেক্ট করলেন এবং 5 বছরের জন্য করলেন। সো আপনার কোম্পানির সংখ্যা বা ফার্মের সংখ্যা 10, ইয়ারের সংখ্যা 5, সো ফার্ম ইয়ার্স কত, 5.50। এরপর আপনাকে ডেটা সব পুরোটা একটা প্যারাগ্রাফে লিখতে পারেন আপনারা। ডেটাতে আপনারা দিবেন যে আপনারা কোন সোর্স থেকে ডেটা কালেক্ট করেছেন, ইজ ইট এ সেকেন্ডারি সোর্স অর এ প্রাইমারি সোর্স। সো আমি যদি আপনার একটু আগে যেটা বললাম সেকেন্ডারি সোর্স হয়ে থাকে, যে অ্যানুয়াল রিপোর্টস থেকে কালেক্ট করেছেন বা ওয়েবসাইট থেকে বা কোনো ডেটা ব্যাংক থেকে, সেটা মেনশন করবেন এখানে। ওকে, এবং অবশ্যই চেষ্টা করবেন যে এখানে একটা টেবিল অ্যাড করতে, যে আপনার স্যাম্পলের স্ট্রাকচারটা কীরকম, যে আপনি সে যদি কোয়ান্টিটেটিভ হয়ে থাকে আপনি হচ্ছে গিয়ে কোন ইন্ডাস্ট্রি থেকে কয়টা করে কোম্পানি নিয়েছেন, অথবা আপনি যদি কোনো সার্ভে বেসড করে থাকেন সেক্ষেত্রে হচ্ছে আপনার কোন কোন এরিয়া থেকে আপনি সার্ভে কালেক্ট করেছেন ইত্যাদি। স্যাম্পল অ্যান্ড ডেটার পরে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে গিয়ে রিসার্চ মডেল। রিসার্চ মডেল বেসিক্যালি হচ্ছে আপনি এখানে কি ধরনের মডেল ইউজ করছেন। আপনার যে রিগ্রেশন যদি আপনি করে থাকেন, এটা পার্টিকুলারলি অ্যাগেন কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিসের জন্য, আপনি যদি কোনো রিগ্রেশন মডেল দাঁড় করিয়ে থাকেন সেই মডেলটা এখানে মেনশন করবেন এবং সেই মডেলটার এখানে ডেসক্রিপশন দিবেন একটা, যে আমি যে এই মডেলটা ইউজ করেছি এখানে এটা হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটা হচ্ছে একটা আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এগুলো হচ্ছে আমার কন্ট্রোল ভেরিয়েবল। ওকে, এবং এখানে আরেকটা জিনিস আমরা লিখতে পারি অ্যান্ড, বা এটাকে আমি সেপারেটলিও লিখতে পারি আসলে, ডেফিনিশন অফ ভেরিয়েবলস। আপনি যে ভেরিয়েবলসগুলো নিয়েছেন সেই ভেরিয়েবলসগুলোর হচ্ছে গিয়ে আপনার ডেফিনিশন, কিভাবে আপনি মেজার করেছেন, সেই নামে একটা আপনি আলাদা সেকশন করে একটা টেবিলে এই জিনিসটা দেখাতে পারেন। আফটার দ্য রিসার্চ ডিজাইন আমাদের আছে হচ্ছে গিয়ে এরপরে ফাইন্ডিংস অ্যান্ড ডিসকাশনস। ফাইন্ডিংস অ্যান্ড ডিসকাশনসে আমাদের প্রথমেই আসবে হচ্ছে গিয়ে বাইভেরিয়েট ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে আমরা মূলত কি কি দেখাই, অ্যাগেইন কমপ্লিটলি কোয়ান্টিটেটিভ রিসার্চের পয়েন্ট অফ ভিউ থেকে। ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে আমরা একটা টেবিল দেখাই এবং টেবিলটাকে এক্সপ্লেন করি নর্মালি কি কি থাকে টেবিলের ভিতরে। ডেফিনেটলি ভেরিয়েবলস কি কি আছে, তারপরে হচ্ছে আপনার লাইক অবজারভেশনস, ভেরিয়েবলস দেন অবজারভেশনস, তারপরে আমাদের থাকে হচ্ছে গিয়ে এখানে মিন ভ্যালু অথবা অ্যাভারেজ, আমাদের থাকতে পারে এখানে হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড এরর্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আমাদের থাকতে পারে এখানে মিডিয়ান, আমাদের থাকতে পারে এখানে মোটামুটি এই আচ্ছা আরও কিছু জিনিস, মিনিমাম ভ্যালু অ্যান্ড ম্যাক্সিমাম ভ্যালু। মোটামুটি এই জিনিসগুলো দিলে আমাদের ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সটা হয়ে যায়। সো এখানে বেসিক্যালি আপনি টেবিলে জিনিসটাকে অর্গানাইজ করে দেখাবেন এবং সেটার একটা এক্সপ্লেনেশন দেবেন। তো আমি চেষ্টা করব আমি পরবর্তী ভিডিওতে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে এই জিনিসগুলোকে আলোচনা করতে। আমি এই ভিডিওটাকে এত বড় করতে চাচ্ছি না, সেপারেট আইটি ভিডিও দিয়ে করব আমি। আচ্ছা, এরপরে আমাদের যেটা আসে সেটা হচ্ছে গিয়ে বাইভেরিয়েট অ্যানালাইসিস। বাইভেরিয়েট অ্যানালাইসিসে আমরা দুইটা জিনিস দেখাই মেইনলি, একটা হচ্ছে কোরিলেশন ম্যাট্রিক্স, আরেকটা যেটা অপশনাল অ্যাগেন বাট দেখানো ভালো সেটা হচ্ছে ভ্যারিয়েন্স ইনফ্লেশন ফ্যাক্টর, অথবা আমরা যেটাকে বলি হচ্ছে ভিআইএফ। এগুলো নর্মালি করা হয় হচ্ছে আপনার মাল্টিকোলিনিয়ারিটি আছে কিনা আপনার মডেলের মধ্যে সেটা টেস্ট করার জন্য। এই জিনিসগুলো আমি চেষ্টা করব পরবর্তীতে সেপারেট কিছু ভিডিওসের মধ্যে দেখাতে আপনাদের, যে হোয়াট ইজ মাল্টিকোলিনিয়ারিটি, হোয়াট ইজ হেটারোস্কেডাস্টিসিটি। চেষ্টা করব যদি সময় পাই অবশ্যই চেষ্টা করব ভিডিও তৈরি করে এগুলোকে এই চ্যানেলে শেয়ার করতে। সো কোরিলেশন ম্যাট্রিক্স অ্যান্ড ভেরিয়েন্স ইনফ্লেশন ফ্যাক্টর এই জিনিসটা আপনারা দেখাবেন, অ্যাগেন এগুলো এক্সপ্লেন করবেন। আমি এক্সপ্লেনেশন এখন যাচ্ছি না, এটা নিয়ে আমি আরেকটা ভিডিও করব। অ্যান্ড ফাইনালি আমাদের যেটা আসবে সেটা হচ্ছে মাল্টিভ্যারিয়েট অ্যানালাইসিস। সো
মাল্টিভিরিয়েট অ্যানালাইসিসে মেইনলি আমরা হচ্ছে এখানে রিগ্রেশন যেটা আছে আমাদের রিগ্রেশন রেজাল্টস সেটা আমরা হচ্ছে এখানে এক্সপ্লেন করি। ওকে, অ্যান্ড আফটার দ্যাট লাস্ট একটা পার্ট সেটা হচ্ছে ডিসকাশনস। এখন এই ডিসকাশনস অনেকে দেয় অনেকে দেয় না, অনেকে এখানেই এটা এক্সপ্লেন করে নেয় অথবা অনেকে সেপারেট একটা সেকশন রাখে। ডিসকাশনসে আপনি আপনার রেজাল্ট যেটা পেয়েছেন এই অ্যানালাইসিসগুলো থেকে সেটার একটা থ্রুলি একটা ডিটেইলড আলোচনা করবেন, যে আপনি যে পেয়েছেন যে আপনার সেই পার্টিকুলারলি রিগ্রেশনের রেজাল্টে যে কেন পজিটিভ কেন নেগেটিভ কী কী রিজনস থাকতে পারে না পারে এটা নিয়ে একটা আলোচনা দেখাবেন আর কি। সো এটা হচ্ছে আমাদের ফাইন্ডিংস অ্যান্ড ডিসকাশন সেকশন। ফাইনালি we have our conclusion and recommendations. Again, and recommendations পার্টটা অপশনাল, যদি আপনার কোনো রেকমেন্ডেশনস থাকে সেক্ষেত্রে আপনি দিতে পারেন, আদারওয়াইজ এটা দরকার নেই। সো কনক্লুশন অ্যান্ড রেকমেন্ডেশনসের মধ্যে ফার্স্টেই আসবে হচ্ছে আমার কনক্লুশনস। কনক্লুশন যে আপনার হচ্ছে গিয়ে ওভারঅল পেপারের একটা কনক্লুশন বা ইতি টানবেন এখানে, যে আপনার স্টাডির পারপাস কী ছিল, স্যাম্পল সাইজ কী ছিল, এটা একটা। ওকে, সো আমি যদি এখানে আরেকটু ইয়ে করে বলি, পুরোটাকে যদি আমি একটা পার্ট নিয়ে বলি, কনক্লুশন রেকমেন্ডেশনের ফার্স্ট প্যারা যেটা আসবে হচ্ছে আপনার ব্রিফলি অবজেক্টিভ অ্যান্ড ভেরিয়েবলস বা স্যাম্পলস। সেকেন্ডলি আসবে হচ্ছে ফাইন্ডিংস, খুবই ব্রিফলি, অ্যাগেন বি কেয়ারফুল যাতে রিপিটেটিভ না হয়ে যায়। থার্ড যেটা আপনি এখানে আনতে পারেন সেটা হচ্ছে গিয়ে ইমপ্লিকেশনস অ্যান্ড রেকমেন্ডেশনস, যদি আপনার থাকে কোনো, যে আপনার রিসার্চটা কী কী কাজে দিবে বা আপনি কী কী সাজেস্ট করছেন এখানে আনতে পারেন। ফোর্থলি আনবেন হচ্ছে লিমিটেশনস। এখন লিমিটেশনস কি হতে পারে, লিমিটেশনস লাইক আপনার কিছু কমন লিমিটেশনস আমি যদি বলি, আপনার স্যাম্পল সাইজ কম, আপনি সময় কম পেয়েছেন তাই আপনার স্যাম্পল সাইজ আপনি এত বেশি কালেক্ট করতে পারেননি, অথবা আপনি ভেরিয়েবল যেগুলো সিলেক্ট করেছেন এর বাইরেও আরও ভেরিয়েবল সিলেক্ট করা যেত, অথবা আপনি যে মেথড ইউজ করেছেন এর বাইরেও আপনি ডিফারেন্ট মেথড ইউজ করতে পারতেন। সো এর রিলেটেড কিছু লিমিটেশনস আপনি এখানে লিখবেন। অ্যান্ড ফাইনালি এরিয়া ফর বা স্কোপ ফর লিখতে পারি, আসলে এরিয়া না অ্যাকচুয়ালি, স্কোপ ফর ফিউচার রিসার্চ। সো এইখানে আপনি যেটা করতে পারেন যে আপনার এই স্টাডিটাকে কিভাবে এক্সটেন্ড করা যেতে পারে বা এটার অল্টারনেটিভ আর কি কি ওয়েতে কাজ করা যেতে পারে, এই জিনিসগুলো আপনি কিছু সাজেশন দিলেন যে আচ্ছা আমি তো কর্পোরেট গভর্নেন্সের সাথে ফার্ম পারফরমেন্স দেখিয়েছি, আমি হয়তো কর্পোরেট গভর্নেন্সের সাথে ফিউচারে যে কাজগুলো করা যেতে পারে সেখানে আমি কর্পোরেট গভর্নেন্সের পাশাপাশি আমরা হচ্ছে রিস্কের সাথে হচ্ছে ফার্ম পারফরমেন্স দেখাতে পারি, অথবা কর্পোরেট গভর্নেন্সের সাথে রিস্কের কী সম্পর্কটা দেখতে পারি, অথবা শুধু বাংলাদেশের পার্সপেক্টিভে না দেখে ইন্ডিয়া, সাউথ এশিয়ান কান্ট্রিজ, অন্য সাউথ এশিয়ান কান্ট্রিজগুলোর সাথে একটা কম্পারেটিভ অ্যানালাইসিস করতে পারি। এই জিনিসগুলোকে আমরা স্কোপ ফর ফিউচার রিসার্চে নিয়ে আসতে পারি। অ্যান্ড ফাইনালি যেটা হচ্ছে আমাদের রেফারেন্সেস, নট ফাইনালি আরেকটা জিনিস আছে, রেফারেন্সেসের ক্ষেত্রে এখন কোন রেফারেন্স ইউজ করবো আমরা। রেফারেন্সিংয়ের ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, ইউ ক্যান ইউজ এনি মেথড ইউ ওয়ান্ট। নর্মালি পপুলার দুটো মেথড আছে, একটা হচ্ছে এপিএ আর একটা হচ্ছে কি হার্ভার্ড, বাট আপনি যে কোনো মেথড ইউজ করতে পারেন, বাট হোয়াট এভার ইউ ইউজ ইউ হ্যাভ টু ইউজ ওয়ান সিঙ্গেল মেথড ইন দ্য এন্টায়ার পেপার অর এন্টায়ার রিপোর্ট। ওকে, সো আপনি যেই অ্যানালাইসিসই যেই রেফারেন্সিং ইউজ করেন না কেন, হার্ভার্ড করলে পুরো পেপারে আপনাকে হার্ভার্ড ফলো করতে হবে, আপনি এপিএ করলে পুরো পেপারে এপিএ ফলো করতে হবে। আমার দেখা মতো স্টুডেন্টদের সব থেকে অবহেলা করার জায়গাটা হচ্ছে রেফারেন্সিংয়ের পার্ট, আমরা কেউ প্রপারলি রেফারেন্সিং করতে পারি না। আমি চেষ্টা করব আপনাদেরকে একটা ভিডিওতে কিভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের বিল্ট ইন অপশন দিয়ে অথবা মেন্ডেলের ইনস্টল করার মাধ্যমে কীভাবে রেফারেন্সিং করতে পারি। এনিওয়েজ, সো রেফারেন্সটা খুবই কেয়ারফুলি সাজাতে হবে এবং অবশ্যই 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 অ্যালফাবেটিক্যালি সাজাবেন আপনারা, যে অথরের নাম যদি এ দিয়ে শুরু হয় এ সবার আগেও থাকবে, জেড সবার লাস্টে থাকবে। ওকে, অ্যান্ড ফাইনালি ছোট্ট একটা অ্যাগেন অপশনাল পার্ট সবার পেপারে থাকবে, সবার পেপারে থাকবে এরকম কোনো কথা নেই, অ্যাপেন্ডিক্স। আপনি যদি কোনো অ্যাপেন্ডিক্স দিতে চান যে আপনার হচ্ছে লাইক কোনো টেবিল, অ্যাডিশনাল টেবিলস বা অ্যাডিশনাল কোনো হচ্ছে আপনার কোয়েশ্চেনিয়ারের দিতে পারেন বা হচ্ছে অ্যাডিশনাল কোনো কিছু থাকলে এখানে আপনি অ্যাপেন্ডিক্স আকারে দিতে পারেন। সো অ্যাগেন দ্যাটস অপশনাল, দ্যাটস যদি আপনার প্রয়োজন মনে হয় আপনি সেখানে দিতে পারেন আর কি।
সো মোটামুটি এই হচ্ছে কি, আসলে ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে, এই হচ্ছে কি আমাদের একটা সামারি এন্টায়ার থিসিস স্ট্রাকচারে কি কি থাকতে পারে না পারে। সো আশা করি আপনারা উপকৃত হয়েছেন। আর যদি হচ্ছে গিয়ে কোনো কোয়েশ্চেন থাকে এই রিলেটেড, আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। আর হচ্ছে আরেকটা জিনিস আমি লাস্ট বলতে ভুলে গিয়েছি, যে চ্যাপ্টার যেগুলো আছে, অ্যাগেন দিস ইজ এ কমন মিস্টেক, প্রত্যেকটা চ্যাপ্টারের নাম, সে চ্যাপ্টার 1 ইন্ট্রোডাকশন, চ্যাপ্টার 2 লিটারেচার রিভিউ অ্যান্ড হাইপোথিসিস ডেভেলপমেন্ট, এইটা দিয়ে একটা সেপারেট পেজে রাখবেন। দ্যাট মিনস একটা সিঙ্গেল পেজে, ফর এক্সাম্পল আপনার টেবিল অফ কন্টেন্টস শেষ, এরপর আপনি জাস্ট পরবর্তী পেজে শুধুমাত্র থাকবে চ্যাপ্টার 1 ইন্ট্রোডাকশন, এই জিনিসটা বড় করে মাঝখানে থাকবে। পরবর্তী পেজ থেকে আপনি আপনার লেখা শুরু করবেন। আবার রিসার্চ কন্ট্রিবিউশন শেষ হয়ে গেলে পরের পেজে থাকবে চ্যাপ্টার 2 লিটারেচার রিভিউ অ্যান্ড হাইপোথিসিস ডেভেলপমেন্ট, তারপরে পেজ থেকে আবার আপনি লেখা শুরু করবেন। খুব ছোটোখাটো ইস্যুস, বাট রিপোর্টের স্ট্রাকচারটাকে একটু স্ট্যান্ডার্ড করতে, একটু সুন্দর করতে কিন্তু আসলে এগুলো খুব হেল্পফুল। সো আশা করি বুঝতে পেরেছেন আপনারা। অ্যাগেইন থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য। আশা করি সামনের ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।